আসসালামু আলাইকুম। ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা থেকে সরে আসার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিয়ে প্রস্তাব পেশ। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কমপক্ষে ৮০ জন। শুক্রবার ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৭০-এর বেশি। ইয়েমেনের পাল্টা হামলা লোহিত সাগর ও ইসরায়েলে। ট্রাম্পকে ম্যানেজ করতে অবশেষে ইউক্রেন তার রেয়ার আর্থ খনিজ সম্পদ তুলে দিল যুক্তরাষ্ট্রের হাতে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি সম্ভব না হয় তাহলে তার দেশ সরে আসবে এই চেষ্টা থেকে। রাশিয়া ও ইউক্রেন যদি যুদ্ধবিরতির বিষয়টিকে কঠিন করে তোলে তাহলে তিনি এবং তার প্রশাসন আর এর মধ্যে থাকবেন না। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সময় বলেন, আমি চেয়েছিলাম দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে, কিন্তু সেটি মনে হচ্ছে আর সম্ভব হবে না। ট্রাম্প হোয়াইট হাউসে এই ধরনের হতাশা প্রকাশ করে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকেও একই ধরনের হতাশা প্রকাশ করে বলেন, তার দেশ পরিত্যাগ করতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধবিরতির চেষ্টা। রুবিও বলেন, আমরা দিনের পর দিন, মাসের পর মাস এটা নিয়ে পড়ে থাকতে চাই না। আমাদের অন্য আরও অনেক কাজ আছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, দুই পক্ষের যে পক্ষই যুদ্ধবিরতিকে কঠিন করবে আমরা তাদের বলতে চাই তারা নির্বোধ, তারা ভয়ঙ্কর মানুষ। আমরা আর এই যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় নেই। যুদ্ধবিরতি কার্যকর নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্যারিসে বৈঠক করেন ইউক্রেন এবং ইউরোপিয়ান কর্মকর্তাদের সাথে। শুক্রবার রাশিয়া প্রচণ্ড হামলা চালিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প ধ্বংস করা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন নির্মাণ ও মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্স লক্ষ্য করে ড্রোন ও দূরপাল্লার প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে দায়ী করেছেন যুদ্ধ বন্ধের চেষ্টা নস্যাৎ করার জন্য। অপরদিকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এর বিনিময়ে রাশিয়া রাজি হতে পারে সমস্ত ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি কার্যকরে। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিয়ে যুদ্ধবিরতি কার্যকরের একটি কাঠামো তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি শুক্রবার প্যারিসে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা জানিয়েছেন ইউক্রেন এবং ইউরোপিয়ান মিত্রদেরকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দ্রুত আরেক দফা বৈঠক হতে যাচ্ছে যুদ্ধ বন্ধের বিষয়ে। তবে কেবল ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয়ার বিনিময়ে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হবে না, কারণ রাশিয়া বর্তমানে তাদের দখলে থাকা ডোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খারসনকেও তাদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চায়। এসব অঞ্চল রাশিয়া গণভোটের মাধ্যমে তাদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করেছে সংবিধানে। ইউক্রেনের দাবি, রাশিয়াকে ছেড়ে দিতে হবে এসব ভূখণ্ড। রাশিয়া বলেছে তারা কোনো অবস্থাতেই ছাড়বে না এসব ভূখণ্ড। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু হতো না। তিনি পুনরায় ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে বন্ধ করবেন এই যুদ্ধ, কিন্তু ক্ষমতায় বসে তিনি তার কথা রাখেননি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েও আবারও তা চালু করেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করা প্রকৃত অর্থেই একদিনের বিষয় ছিল, কারণ যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সব ধরনের অস্ত্র ও অর্থ সহায়তা বন্ধ করে দেয় তাহলে এই যুদ্ধ একদিনই বন্ধ হয়ে যাবে, স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে বলেন, আমাদের সাহায্য ছাড়া তোমরা 7 দিনের বেশি যুদ্ধ করতে পারবে না। জেলেনস্কি বলেন, 7 দিন নয়, আরও কম। কিন্তু যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করে বাইডেন প্রশাসনের ন্যায় আলোচনার নাটক শুরু করেছে। বাইডেন প্রশাসন একদিকে ইসরায়েলের জন্য খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার গাজায় হামলার জন্য, অপরদিকে দীর্ঘদিন ধরে আলোচনার নামে নাটক করেছে যুদ্ধ বন্ধের জন্য। ইউক্রেনের ক্ষেত্রেও একই নীতি অবলম্বন করেছে ট্রাম্প প্রশাসন, কারণ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র না চাইলে ইউক্রেনের পক্ষে কখনোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এদিকে অনেক বিতর্ক আর দেন দরবার শেষে ইউক্রেন রাজি হয়েছে তাদের মূল্যবান রেয়ার আর্থ খনিজ সম্পদের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে। এ বিষয়ে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। শুক্রবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী উলিয়া ইজভিরিডেনকো। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইউক্রেন যুদ্ধে যে অর্থ ঢেলেছে তা ফেরত দেওয়ার অংশ হিসেবে জেলেনস্কি প্রশাসন এই চুক্তি করল ট্রাম্পের সাথে। ইউক্রেন তার মূল্যবান খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়ে খুশি করার চেষ্টা করছে ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পেছনে কমপক্ষে $100 বিলিয়ন খরচ করেছে এবং তা সব ফেরত দিতে হবে ইউক্রেনকে।
প্রথমে তাদের দাবি ছিল বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য $350 বিলিয়ন খরচ করেছে এবং সব অর্থ তারা আদায় করবে ইউক্রেন থেকে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবর ইঙ্গিত করে বলা হয়েছে, জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের হাতে খনিজ সম্পদ তুলে দিতে রাজি হওয়ার কারণেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির চেষ্টা থেকে সরে আসার ঘোষণা দিয়ে থাকতে পারেন। ইউক্রেনের কাছে কমপক্ষে $500 বিলিয়ন রেয়ার আর্থ খনিজ সম্পদ আছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই খনিজ সম্পদে মালিকানা দাবি করেন ইউক্রেনের কাছে। কেবল রেয়ার আর্থ খনিজ সম্পদ নয়, বরং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং ইউক্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত রাশিয়ার জ্বালানি পাইপলাইন ব্যবস্থাপনাও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন ট্রাম্প। জেলেনস্কি তাতে রাজি না হওয়ায় তাকে তাড়িয়ে দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। এরপর চরম তিক্ত আকার ধারণ করে দুই দেশের সম্পর্ক। অস্ত্র সরবরাহ বন্ধ করে দেন ইউক্রেনে। পরবর্তীতে জেলেনস্কির সুর নরম করায় আবারও ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছে বিপুল পরিমাণ রেয়ার আর্থ খনিজ সম্পদ থাকলেও তা উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া অনেক খনিজ সম্পদ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। গাজার খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় শুক্রবার সর্বশেষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 64 জন। অপরদিকে ইয়েমেনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা 80 ছাড়িয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় হোদেইদার রাস ইসা বন্দরে জ্বালানি ডিপো লক্ষ্য করে। এতে কমপক্ষে 80 জন নিহতের পাশাপাশি আহত হয়েছে 2 শতাধিক। আহতদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক, ফলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। ট্রাম্প প্রশাসনের অধীনে বৃহস্পতিবারের হামলাই ছিল এখন পর্যন্ত ইয়েমেনে সবচেয়ে মারণঘাতী হামলা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত 16 মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক ভিত্তিক হামলা শুরু করে। বৃহস্পতিবারের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে বলা হয়েছে, হুথি আর্মির জ্বালানি সরবরাহ ধ্বংস করা এবং তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া ছিল এই হামলার লক্ষ্য। রাস ইসা বন্দরে তেল শোধনাগারে যখন প্রথম 4 দফা হামলা চালানো হয়েছে, তখন সেখানে অনেক শ্রমিক কাজ করছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছে পেন্টাগন। হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ চলছে ইয়েমেন জুড়ে। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, বৃহস্পতিবার তারা বড় ধরনের হামলা চালিয়েছেন লোহিত সাগর এবং ইসরায়েলের ভূখণ্ডে। জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে কয়েক দফা হামলা চালানো হয়েছে লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে। এছাড়া হামলা চালানো হয়েছে বিমানবাহী রণতরীর বহরে থাকা কার্ল ভিনসন নামক রণতরীতে। সারি দাবি করেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় আঘাত করেছে তাদের ব্যালিস্টিক মিসাইল জুলফিকার। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি এই হামলা সম্পর্কে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।